ভয় এমন এক জিনিস যা আমাদের শরীরের লোমকে পর্যন্ত দাঁড় করিয়ে দেয়। ঠিক তেমনই কিছু সত্য ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম। যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আরমান ভাই, এবং এই ঘটনাটি আরমান ভাইয়ের সাথে ঘটে যাওয়া অনেক বছর আগের এই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, অনেক ভয়ঙ্কর একটি ঘটনা, আপনারা শুনলেই বুঝতে পারবেন। আরমান ভাইয়ের বয়স তখন 17 বা 18 বছর হবে। এরকম বয়সে এই ঘটনাটি তার সাথে ঘটে গিয়েছিল। ঘটনাটার শুরু যেখান থেকে, একদিন সন্ধেবেলা আরমান ভাইয়ের একটি খালা ছিল। তো সেই খালা আরমান ভাইকে খবর পাঠায় যে আরমান ভাই যেন সন্ধ্যার আগে আগে তার খালার সাথে দেখা করে। তো এরকম একটি খবর পাঠায়। আর আরমান ভাইয়ের খালার বাড়ি আরমান ভাইদের বাড়ি থেকে পায়ে হেঁটে গেলে এরকম 5 মিনিট বা 6 মিনিট সময় লাগে, বেশি দূরে না, খুব কাছেই ছিল। আরমান ভাই আর কি এই খবরটা পায় যে তার খালা তাকে ডেকেছেন বাড়িতে। তো সন্ধ্যার আগে আগে আরমান ভাই তার খালার বাড়িতে যায়। যাওয়ার পর তার খালাকে বলে যে, খালা আমাকে বলে ডেকেছো, তো কি হয়েছে, কেন ডেকেছো, এইরকম করে ওই আরমান ভাই তার খালাকে বলে। তখন তার খালা বলে যে আমার ফোনটি নষ্ট হয়ে আছে, তো এই ফোনটি একটু বাজারে গিয়ে ঠিক করে এনে দে। আরমান ভাইয়ের খালা আরমান ভাইকে বলে মোবাইলটা বাজার থেকে ঠিক করে এনে দিতে। তো আরমান ভাই বলে যে না, আমি যাব না, আর পারবো না, আমি এখন আর বাজারে যাব না, আর সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে আবার রাত হয়ে যাবে। আরমান ভাই আর কি যেতে চায় না বাজারে। তখন তার খালা আরমান ভাইকে বলে যে দেখ বাবা, ফোনটা একটু খুব জরুরি, ঠিক করতে হবে, তো একটু যা, গিয়ে মোবাইলটা ঠিক করে এনে দে। তো আরমান ভাই কোনোভাবেই রাজি হচ্ছিল না। তখন আর কি ওই আরমান ভাইয়ের খালা আরমান ভাইকে বলে যে তুই যদি মোবাইলটা এখন ঠিক করে এনে দিতে পারিস, তাহলে কালকে তোকে আমি মিষ্টি খাওয়াবো। আর আরমান ভাই একটু মিষ্টির পাগল ছিল। যাই হোক, যখন আরমান ভাইয়ের খালা বলে মোবাইলটা ঠিক করে এনে দিলে মিষ্টি খাওয়াবে, তো যাই হোক, তখন আর কি ওই আরমান ভাই না করে না। তখন আরমান ভাই বলে যে ঠিক আছে খালা, তাহলে মোবাইলটা দাও, আমি মোবাইলটা বাজার থেকে ঠিক করে নিয়ে আসতেছি। আর তুমি কিন্তু আমাকে বলেছো মিষ্টি খাওয়াবা, তাহলে কিন্তু আমাকে মিষ্টি খাওয়াতেই হবে। তখন তার খালা বলে যে হ্যাঁ, সত্যিই তোকে আমি মিষ্টি খাওয়াবো, কিন্তু কালকে, আর আজকে তুই আমার ফোনটা বাজার থেকে ঠিক করে এনে দে। যাই হোক, তো আরমান ভাই তার খালার কাছ থেকে ফোনটা নিয়ে বাজারে চলে যায় সন্ধ্যাবেলা। তো বাজারে যাওয়ার পর মোবাইলটা ঠিক করে আনার পর আবার আরমান ভাইয়ের খালার কাছে আরমান ভাই মোবাইলটা দিয়ে দেয় ঠিক করার পর। তো আরমান ভাই তার খালাকে আবারও বলে আসে যে খালা, আমাকে কিন্তু মিষ্টি খাওয়াতেই হবে। তখন আরমান ভাইয়ের খালা বলে যে ঠিক আছে, কালকে তো মিষ্টি খাওয়াতেই চেয়েছি, কালকেই খাওয়াবো, সমস্যা নেই, তুই বাড়িতে চলে যা। যাই হোক, তখন আরমান ভাই তার খালার কাছে মোবাইলটা দিয়ে তিনি বাড়িতে আসে। তখন প্রায় রাত 8টা বা 8:30 মতো বাজে।
যাই হোক, আরমান ভাই তাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে তিনি ঘুমিয়ে পড়েন। তো ঘুমাচ্ছিলেন, রাত যখন 1টা বা 1:30টার মতো বাজে, তখন আরমান ভাইয়ের ঘুম ভেঙে যায় একটি মহিলার ডাকে। আরমান ভাই ঘুম থেকে ওঠার পর তিনি বুঝতে পারে যে বাহির থেকে কোনো একজন মহিলা আরমান ভাইকে ডাকতেছে। তো আরমান ভাই শিওর হয় যে হ্যাঁ, সত্যিই তাকে বাহির থেকে কেউ একজন ডাকতেছে নাম ধরে, আরমান, আরমান বাইরে আয়, আরমান বাইরে আয়, এরকম করে ডাকতেছে। তো আরমান ভাই কোনো কথা না বলে ডাইরেক্ট আর কি দরজাটা খোলার পর আরমান ভাই দেখতে পায় যে তার দরজা থেকে প্রায় অনেকটা দূরে তার ওই খালা দাঁড় হয়ে আছে, যে খালা ওই সন্ধ্যাবেলা আরমান ভাইকে মোবাইল ঠিক করতে বাজারে পাঠাই দিয়েছিল। তো সেই খালা আর কি তাদের দরজা থেকে বেশ কিছুটা দূরে দাঁড় হয়ে আছে। তো তার খালা আরমান ভাইকে দেখে বলে যে আরমান, তুই তো মিষ্টি খেতে চেয়েছিলি, তো আয়, তোর জন্য মিষ্টি এনেছি। তুই তো মোবাইল ঠিক করে এনে দিয়েছিস, তোকে তো আমি মিষ্টি খাওয়াইতে চাইছিলাম, তোর জন্য অনেকগুলো মিষ্টি এনেছি, আয় বাইরে আয়। এইরকম করে ওই আরমান ভাইকে রাত্রেবেলা ডাকতে থাকে। তখন আরমান ভাই ভীষণ অবাক হয়ে যায় যে আসলে ঘটনাটা কি, এত রাত্রেবেলা মিষ্টি নিয়ে খালা এখানে এসে আমাকে ডাকতেছে কেন, বাড়িতে এসে কেনই বা ডাকতেছে, কালকেও তো দিতে পারতো। তো আরমান ভাই এরকম ভাবতে থাকে। তো এর ভিতরেই হাতের ইশারায় বা নাম ধরে, আরমান মিষ্টি খাবি না, আয়, এইরকম করে ওই আরমান ভাইকে তার খালা বাইরে থেকে ডাকতে থাকে। তো আরমান ভাই কোনো কিছু না ভেবে তিনি কি করে, তার ওই খালার কাছে যেতে ধরে। যখনই আরমান ভাই তার খালার কাছে যেতে ধরে, তখনই আরমান ভাইয়ের খালা বাড়ি থেকে বের হয়ে যায়। তো আরমান ভাইও হাঁটতে হাঁটতে তার খালার পিছনে পিছনে বাড়ির বাইরে যায়। যাওয়ার পর দেখে যে তার খালা অনেকটা দূরে চলে গেছে। দূরে যাওয়ার পরও আরমান ভাইকে তার খালা ডাকতে থাকে যে মিষ্টি এনেছি, আয় খেয়ে যা, আয়, এরকম ডাকতে ডাকতে ওই আরমান ভাইকে আর কি একটু দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। তো আরমান ভাইও একটু চালাক মানুষ ছিল, তিনিও ভালো করে খেয়াল করে বা সেই বিষয়ে তার খালার পিছনে যেতে চাচ্ছিল না, তিনি দাঁড় হয়ে দেখতে থাকে বিষয়টা। তো আরমান ভাই যখন ভালো করে খেয়াল করে, তিনি দেখতে পায় যে তার খালা মাটিতে না, শূন্যের উপরে দাঁড় হয়ে আছে এবং শূন্যের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে এবং আরমান ভাইকে ডাকতেছে। তখনই তো আরমান ভাই বুঝতে পারে যে না, এটা আসলে আমার খালা না, এটা অন্য কিছু। কারণ তার খালা হলে তো মাটি দিয়ে হাঁটতো, আর এটা তো শূন্যের উপরে ভেসে আছে বা শূন্যের উপরে দাঁড় হয়ে হাঁটাচলা করতেছে। তখন আরমান ভাই ভীষণ ভয় পেয়ে যায়, ওখান থেকে এক দৌড়ে তার রুমে চলে যায়। তো রুমে চলে যাওয়ার পর আরমান ভাই ভাবতে থাকে যে এত রাত্রেবেলা এটা কি এসেছিল, আসলে এটা তো কোনো খালা না, কারণ খালা হলে তো রাত্রেবেলা আসবেও না আর এইরকম আচরণ করবে না। খালা হলে তো মাটি দিয়ে হাঁটাচলা করতে, আর এটা তো শূন্যের উপরে ভেসেছিল। আর আরমান ভাই কিন্তু তার নিজের চোখেই দেখেছিল। যাই হোক, তো সেই রাতটা কেটে যায়, কোনো সমস্যা হয় না, বা এরকম আরও 11 দিন কেটে যায়, কোনো সমস্যা হয় না। আবারও এইরকম একদিন, তো আরমান ভাইদের একটি জমি ছিল তাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, এবং সেই জমিতে তারা ধান লাগাইছিল বা ফসল ফলাইছিল। তো সেই জমিতে পানি শুকিয়ে যায়, এবং গ্রামে দেখবেন যখন আর কি জমিতে পানি শুকিয়ে যায়, তখন স্যালো মেশিন বা সেচ মেশিন দিয়ে জমিতে পানি নেওয়া হয়। এটা কিন্তু আমরা অনেকেই জানি যে মেশিন বা মোটর দিয়ে জমিতে পানি নেওয়া হয় যখন আর কি জমিতে পানি থাকে না। তো যাই হোক, ওই রকম ওই আরমান ভাইদের একটি জমি ছিল, জমিতে পানি শুকিয়ে গিয়েছিল। তো আরমান ভাইকে সন্ধ্যাবেলা তার মা বলে যে বাবা, এরকম জমিতে পানি দিতে হবে, আমার তো অনেক কাজ কাম আছে, আর তোর বাবাও তো বাড়িতে নেই, তুই একটা কাজ কর, তো জমিতে গিয়ে পানিটা দিয়ে আয়। তখন আরমান ভাই তার মাকে বলে যে ঠিক আছে, আমি জমিতে যাচ্ছি, গিয়ে পানি নিয়ে আবার আসতেছি। যাই হোক, ওই জমিটা যেখানে ছিল, তো
ওখান থেকে বেশ কিছুটা দূরে একটি আর কি কবরস্থান ছিল। ওই জমির আশেপাশেই আরমান ভাই জমিতে পানি নেওয়ার জন্য যায়। গিয়ে তিনি আর কি তার জমিতে পানি নিতে থাকে। তো দেখবেন গ্রামে যখন জমিতে পানি নেওয়া হয়, তো সেই জমিতে পানি নেওয়ার জন্য ড্রেন থাকে, ওই ড্রেন দিয়ে আর কি পানি আসে এবং মাঝে মধ্যে চেক দেওয়া লাগে যে আসলে পানি আবার অন্য কোনো জমিতে যাচ্ছে না তো, বা ড্রেনের যে আইল থাকে সেই আইল ভেঙে আবার অন্যজনের জমিতে পানি যাচ্ছে না তো, এগুলো আর কি চেক দেওয়া লাগে। অনেক সময় হয়ে থাকে যে ড্রেন ভেঙে পানি অন্যজনের জমিতে চলে যায়। তখন ওই আরমান ভাই বারবার ড্রেন চেক দিচ্ছিল যে ড্রেন ঠিক আছে না কি আসে এই বিষয়, এরকম চেক দিচ্ছিল। তো দেখা যায় যে প্রায় আধা ঘন্টার মতো সেখানে কেটে যায় এবং আরমান ভাই একটু ক্লান্ত হয়ে পড়ে। তো আরমান ভাই তখন বিশ্রাম নেওয়ার জন্য মেশিন যে ঘরটা থাকে, মেশিনের ঘর, তো সেই মেশিনের ঘরে গিয়ে বসার পর বেশ কিছুক্ষণ সেখানে বিশ্রাম নেওয়ার পর তিনি আবার আইল চেক দেওয়ার জন্য বা ড্রেন চেক দেওয়ার জন্য বের হয়। তাদের যে ড্রেনটা ছিল জমিতে পানি নেওয়ার জন্য, তো সেই ড্রেনটা একটু ঘুরানি ছিল। ঘুরানি বলতে দেখা যায় যে ওই ড্রেন চেক দিতে গেলে কবরস্থানের বেশ কিছুটা কাজ দিয়ে আসতে হয়, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আর কি ড্রেনটা তাদের জমিতে এসেছিল। তো ওই আরমান ভাই চেক দিচ্ছে ড্রেন এবং জমির দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে। তো যখন তিনি ওই কবরস্থানটার কাছাকাছি আসে এবং হঠাৎ করেই আরমান ভাইয়ের চোখ যায় কবরস্থানের ওই দিকে। তো আরমান ভাই যখন কবরস্থানের দিকে তাকায়, তিনি দেখতে পায় একটি পুতুল আরমান ভাইকে হাতের ইশারায় ডাকতেছে। একটি পুতুল ওই কবরস্থানের সাইড থেকে হাতের ইশারায় একটি পুতুল আরমান ভাইকে ডাকতেছে। আর ওইটা কিন্তু কোনো মানুষ ছিল না, একদম হুবহুব আর কি পুতুলের মতো বিশাল বড় একটি পুতুল আর কি ওই আরমান ভাইকে হাতের ইশারায় ডাকতেছে এবং বুঝাচ্ছে যে এইদিকে আয়, এইদিকে আয়। তখন আরমান ভাই দেখে তো ভীষণ ভয় পেয়ে যায় যে আসলে এই জিনিসটা কি, এটা তো কোনো মানুষ না, আসলে এটা তো একটা পুতুল। আর পুতুলটা পুরো একদম হলুদ কালার ছিল। তো সেই পুতুলটা আরমান ভাইকে হাতের ইশারায় ডাকতে থাকে। আরমান ভাই ভীষণ ভয় পেয়ে যায়। যাই হোক, ভয় পেয়ে যাওয়ার পরে যখনই ওই পুতুলটা কবরস্থান থেকে আরমান ভাইকে ডাকতে থাকে, তখনই আরমান ভাই তার নিজের কন্ট্রোলে আর থাকে না এবং আরমান ভাইয়ের মন চাচ্ছিল শুধু যে পুতুলটা ডাকতেছে ওইদিকে যাওয়ার জন্য, মানে কবরস্থানের ওইদিকে যাওয়ার জন্য। তো আরমান ভাই এক পর্যায়ে নিজের কন্ট্রোলে থাকে না, ওই পুতুলটা যেদিকে ডাকতেছে আরমান ভাই তার নিজের ইচ্ছার বিরুদ্ধে ওই পুতুলটার দিকে যাওয়া শুরু করে। যাই হোক, আরমান ভাই যখন ওই পুতুলের ডাকাডাকিতে কবরস্থানের কাছে যাওয়ার পর আরমান ভাই দেখতে পারে যে আশেপাশে কোনো মানুষ নেই, কোনো পুতুল নেই, কোনো কিচ্ছু নেই, শুধু অনেকগুলো কবর। যাই হোক, আরমান ভাই তার কাছে টর্চ লাইট ছিল, তিনি চারপাশে টর্চ লাইট মেরে দেখে যে আসলে পুতুলটা কোথায় গেল বা কে তাকে এখানে ডেকে আনলো। এইটা দেখার জন্য যখন চারপাশে লাইট মারে, তো দেখা যায় যে আরমান ভাই কাউকে দেখতে পায় না এবং ভীষণ ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে যাওয়ার কারণে এক দৌড়ে বাড়িতে চলে আসে ওই আরমান ভাই। তো বাড়িতে আসার পর আরমান ভাই তার মাকে ওই সেই দিনের রাত্রেবেলার কথাও বলে, তার খালা যে মিষ্টি এনে ডেকেছিল এবং এই জমিতে পানি নেওয়ার সময় যে ঘটনাটি ঘটলো এইটাও তার মাকে খুলে বলে। তখন তার মা হাসাহাসি করে যে আসলে আরমানের মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে, তো ও হয়তো এগুলো ভুলভাল বকতেছে। তার মা আর কি বিশ্বাস করে না এবং আরমান ভাইয়ের কথায় কোনো পাত্তাই দেয় না। যাই হোক, আরমান ভাই তার মাকে আর বলে না কিছু। তো আরমান ভাই মন খারাপ করে চলে আসে এবং তিনি একাই একাই ভাবতে থাকে যে আসলে এগুলো তার সাথে কি ঘটতেছে। 2 দিন কিন্তু 2টি ঘটনা ঘটে গেল। তো জমিতে পানি নিয়ে আসার পর তার মাকে বলে, তার মা অনেক হাসাহাসি করে। তো সেই রাত্রেবেলা আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। যেমন আরমান ভাই যে
ঘরে থাকতো, যে বিছানায় থাকতো ওইটা আর কি আলাদা ছিল। তো আরমান ভাই খাওয়া দাওয়া শেষ করে ওই তার রুমে চলে যায় ঘুমানোর জন্য। তিনি তার খাটে গিয়ে শুয়ে পড়েন। তো এক পর্যায়ে ঘুমিয়েও পড়েন, কোনো সমস্যা হয় না। তো হঠাৎ করেই আরমান ভাই বুঝতে পারে এবং তার ঘুম ভেঙে যায়। আরমান ভাই বুঝতে পারে তার যে খাটে আরমান ভাই শুয়ে আছে, তো সেই খাটটা একবার উপরে উঠতেছে এবং ধপাস করে মাটিতে পড়ে যাচ্ছে। একবার উপরে উঠতেছে, একবার মাটিতে পড়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে কেমন, যে তিনি খাটের উপর শুয়ে আছেন, কিন্তু খাটটা একবার শূন্যের উপরে ওঠে, আবার ধূপ করে মাটিতে পড়ে যায়। এরকম একটা আপ ডাউন হতে থাকে এবং ওই আরমান ভাই বাড়ি খেতে থাকে ওই খাটের সাথে, এক পর্যায়ে অনেক বাড়ি খায়। তো আরমান ভাই এই বিষয়টা যখন খেয়াল করে বা তিনি বুঝতে পারে তার সাথে কিছু ঘটতেছে, তখনই সাথে সাথে আরমান ভাই জোরে একটা চিৎকার দিয়ে দেয়। তো চিৎকার দিয়ে দেওয়ার পর আরমান ভাইয়ের যে মা তিনি আসে, তার বাবা আসে। আসার পর আরমান ভাইয়ের চিৎকার শুনে তাকে বলে যে কি হয়েছে, এত রাত্রেবেলা তুমি এইভাবে চিৎকার দিচ্ছ কেন? তখন আরমান ভাই বলে যে এইরকম আমার খাটটা কে যেন একবার উপরে তোলে একবার নিচে নামায়, এরকম হচ্ছিল। তো আরমান ভাইয়ের বাবা মা আবারও এই কথাগুলো বিশ্বাস করে না। যাই হোক, তার পরের দিন থেকে আরমান ভাইয়ের প্রচণ্ড আর কি জ্বর আসে, শরীরে অনেকটা জ্বর আসে। দেখা যায় যে আরমান ভাইকে অনেক বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তো আরমান ভাইয়ের জ্বর কোনোভাবেই যাচ্ছিল না, প্রায় 2-3 দিন এইরকম জ্বর থাকে। তো আরমান ভাইয়ের বাবা মা ভাবে যে আরমান কয়েকদিন হয় এরকম কিছু কথা বলতেছে, যে তার সাথে প্যারানর্মাল কিছু ঘটনা ঘটে যাচ্ছে। তো অনেক তো ডাক্তার দেখালাম, তার তো জ্বর কোনোভাবেই যাচ্ছে না। যখন আরমান ভাইয়ের বাবা মা দেখে যে তার জ্বর প্রায় 4-5 দিন হয়ে যাচ্ছে, তো কোনোভাবেই জ্বর কমতেছে না, তখন তারা আর কি চিন্তা ভাবনা করে আরমান ভাইকে কবিরাজের কাছে নিয়ে যাবে, কারণ অনেক ডাক্তার দেখাইছে কোনোভাবেই ঠিক হচ্ছিল না। তো আরমান ভাইয়ের বাবা মা ওই আরমান ভাইকে সাথে করে নিয়ে একটি কবিরাজের কাছে যায়। তো কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ আরমান ভাইকে দেখেই বলে, এত লেট করে আরমানকে কেন নিয়ে আসছো? ও তো তোমাদেরকে হয়তো বলেছিল যে ও অনেক কিছু দেখেছে, তোমরা আর কিছুদিন আগেও ওকে নিয়ে আসলে পারতা, তোমরা অনেকটা লেট করে ফেলেছো। ওই কবিরাজ আর কি এই কথা বলে। যাই হোক, তো কবিরাজকে বলে যেভাবে হোক এটার একটা সমাধান করুন, আসলে কি হয়েছে। তো ওই কবিরাজ কি করে, 8টা তাবিজ দেয়। 8টা তাবিজ দেয় ওই আরমান ভাইয়ের বাবাকে, যে এই 8টি তাবিজ ঘরের 4 কোণার ভিতরে যেন 2টি 2টি করে পুঁতে রাখা হয়, যে 8টি তাবিজ দিয়েছিল। তো ওই কবিরাজ বলেছে 8টি তাবিজ যেন ঘরের 4 কোণার ভিতরে 2টা 2টা করে পুঁতে রাখা হয়, এবং যদি এতে কোনো সমাধান হয় তো হলো, না হলে পরবর্তীতে আবার এটার সমাধান খুঁজতে হবে। তখন ওই 8টা তাবিজ নিয়ে আরমান ভাইয়ের বাবা আরমান ভাইকে নিয়ে বাড়িতে আসে। আসার পর ওই আরমান ভাইয়ের বাবা ওই কবিরাজের কথা মতো ঘরের 4 কোণার ভিতরে 2টি 2টি করে তাবিজ দিয়ে দেয়। যাই হোক, দিয়ে দেওয়ার পর দেখা যায় যে প্রায় 2-3 দিন এরকম ভালো থাকে। 2-3 দিন ভালো থাকার পর আবারও অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে থাকে। তো একদিন এরকম ঘটে কি, ওই তাবিজ দেওয়ার 2-3 দিন পরে আর কি, তো আরমান ভাই রাত্রেবেলা একটু টয়লেটে যাবে, সেই কারণে তিনি ঘর থেকে বের হয়। আর ওই আরমান ভাইয়ের টয়লেটটা একটু অনেকটা দূরেই ছিল, মানে ঘর থেকে বা বাড়ি থেকে অনেকটা দূরে। তখন আরমান ভাই ঘর থেকে বের হওয়ার পর টয়লেটে চলে যায়। তো টয়লেটে যাওয়ার পর আরমান ভাই খেয়াল করে যে তাকে কে যেন ঢিল ছুঁড়তেছে কাদামাটি দিয়ে। আর ওখানে কিন্তু কোনো কাদামাটি আসার কথাই না, আশেপাশে কোনো পুকুর নেই বা কোনো কিচ্ছু নেই, একদম প্রায় 1 কিলোমিটার পর্যন্ত কোনো জায়গায় কোনো পানি বা কোনো কাদামাটি ছিল না চারোপাশেই। কিন্তু কাদামাটি দিয়ে ওই আরমান ভাইকে আর কি ঢিল ছুঁড়তেছিল ওই অন্ধকারের ভিতর থেকে। এখন কে বা কারা এটা আর কি দেখা যাচ্ছিল না। তো আরমান ভাই টয়লেট থেকে বের হয়। বের হওয়ার পর
আরমান ভাই যখন চারপাশে দেখে যে কে তাকে ঢিল ছুঁড়ে মারলো, তখনই একটা ঢিল আর কি আরমান ভাইয়ের শরীরে এসে লাগার পর আরমান ভাই দেখে যে কাদা মাটি দিয়ে তাকে কারা যেন ঢিল মারতেছে কাদা দিয়ে। তো আরমান ভাই অনেকটা রেগে যায় বা ক্ষেপে যায়, কে এই ফাজলামানি করে বা মজা করে এই রাত্রেবেলা কাদা মাটি দিয়ে কেন ঢিল দিচ্ছে। আরমান ভাই কিন্তু বুঝতে পারে নাই যে আসলে কি আশয় বিষয়। আরমান ভাইয়ের শরীরে যখন ওই কাদামাটির ঢিল লাগে, তখনই তিনি মানে বকাঝকা দিতে থাকে, অনেক গালি দিতে থাকে যে কে তাকে এইভাবে ঢিলাচ্ছে। তো তার গালি শুনে বা তার চিৎকার চেঁচামেচি শুনে তো আরমান ভাইয়ের বাবা এবং মা সেখানে চলে আসে যে আসলে আরমানের কি হলো, কেন বা ওই এত রাত্রেবেলা এরকম গালাগালি করতেছে বা চিৎকার করতেছে। আরমান ভাইয়ের বাবা মা যখন আরমান ভাইয়ের কাছে আসে এবং আরমান ভাইকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, কেন তুই এরকম রাত্রেবেলা চিৎকার চেঁচামেচি করতেছিস, গালাগালি করতেছিস কাকে। তো আরমান ভাই তখন তার মা বাবাকে বলে যে মা, এইরকম কাদা মাটি দিয়ে কে যেন আমাকে ঢিল ছুঁড়তেছে ওই অন্ধকারের ভিতর থেকে, আমি তো দেখতে পাচ্ছি না কাউকে। তখন আরমান ভাইয়ের মা দেখে যে হ্যাঁ সত্যি কাদা মাটি দিয়ে আর কি ওই আরমান ভাইকে ঢিল ছুঁড়ে মেরেছে, চারপাশে কাদা মাটি একদম পড়ে আছে। তখন তো আরমান ভাইয়ের বাবা মা দুইজনই অনেকটা ভয় পেয়ে যায়, আসলে এটা কি, কোথায় থেকে এই কাদামাটিগুলো আসতেছে বা কারা কাদামাটি দিয়ে ঢিল দিচ্ছে, কারণ আশেপাশে কোনো জায়গায় কাদামাটি ছিল না। তখন তো আরমান ভাইয়ের বাবা মা একটুখানি মানে প্যারানর্মাল বা একটু ভয় পেয়ে যায় বা অন্যরকম একটা বিষয় নাই এই ভুতুরে বিষয়ে। তখনই আরমান ভাইয়ের বাবা মা আরমান ভাইকে নিয়ে বাড়িতে চলে আসে বা রুমের ভিতরে চলে আসে। তো ওই রাতটাও যেভাবে হোক কেটে যায়। ওই রাতটা কেটে যাওয়ার পর প্রায় 2-3 দিন আরমান ভাইয়ের সাথে কোনো কিছু ঘটে না বা সব স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আরমান ভাইয়ের মা তিনি কিছুটা জিনিস খেয়াল করে কয়দিন হয়। তো আরমান ভাইয়ের মা এইরকম একদিন রাত্রেবেলা কোনো একটা কিছুর জন্য বাইরে বের হয়ে আরমান ভাইয়ের মা দেখে যে তাদের বাড়ির আশেপাশে একটি সাদা শাড়ি পরে একটি মেয়ে আর কি ঘুরে বেড়াচ্ছে বা হেঁটে বেড়াচ্ছে। এরকম ওই আরমান ভাইয়ের মা বুঝতে পারে, তিনি তার নিজের চোখে দেখেছে যে এরকম তাদের বাড়ির আশেপাশে সাদা শাড়ি পরে একটি মেয়ে ঘুরে বেড়ায় বা তাদের বাড়ির আঙিনার ভিতরে একটি গাছ ছিল, আম গাছ। তো সেই আম গাছে একটি মেয়ে বসে থাকে সাদা শাড়ি পরে, প্রায় 4-5 দিন এরকম দেখেছিল। যাই হোক, দেখার পর তো 2-1 দিন বা 5-7 দিন এরকম ভালো যায়, কোনো ঘটনায় ঘটে না। তো এরকম একদিন রাত্রেবেলা আরমান ভাই কোথায় থেকে যেন বাড়িতে ফিরতেছিলেন এবং বাড়ির ভিতরে চলে আসে। আসার পর আরমান ভাই যখন তার রুমে যাবে বা তার দরজার সামনে যায়, দরজার সামনে যাওয়ার পর আরমান ভাই দেখতে পারে তার দরজার সামনে 5 থেকে 6টি বিশাল বড় বড় আপেল পড়ে আছে, যেগুলো আর কি সাধারণ কোনো আপেল না, এক একটি আপেল 5-6 কেজি এরকম হবে। যাই হোক, আরমান ভাই যখন এত বড় বড় আপেল দেখতে পারে, তখনই তিনি তার বাবা মাকে ডাকতে শুরু করে। তো আরমান ভাইয়ের বাবা মা সেখানে আসে। আসার পর আরমান ভাইয়ের বাবা মাও দেখতে পারে যে আসলে আরমান ভাইয়ের দরজার সামনে প্রায় 6টি বিশাল বড় বড় আপেল পড়ে আছে। আরমান ভাই এবং আরমান ভাইয়ের বাবা, আরমান ভাইয়ের মা 3 জন মিলেই আর কি এগুলো দেখতে পায় ওই আপেলগুলোকে। তখন আরমান ভাইয়ের মা আরও কিছু গ্রামের লোকজনকে ডাক দিয়ে দেখায় যে আসলে এগুলো কি বা এই আপেলগুলো এত বড় কেন। অনেক লোকজন, প্রায় 7-8 জন লোক সেখানে হয়ে যায়, 7-8 জন লোকই ওই আপেলগুলো দেখতে পারে। তখন ওই আরমান ভাইয়ের বাবা তিনি বলে যে এই আপেলগুলো আমি নিয়ে রাখি, এগুলো আপেল কালকে আমরা কবিরাজকে দেখাবো, এরকম আর কি বলে। তখন আরমান ভাইয়ের বাবা এবং আরও কিছু লোকজন মিলে ওই আপেলগুলো একটা বস্তার ভিতরে নেয়। বস্তার ভিতরে নেওয়ার পর সবগুলো আপেল বস্তার ভিতরে নিয়ে তাদের রান্নাঘর ছিল, তো ওই রান্নাঘরের ভিতরে রেখে দেয় ওই আরমান ভাইয়ের বাবা। তো রেখে দেওয়ার পর সবাই আর কি ওখানে আলোচনা করতেছিল
যে আসলে এটা কি হচ্ছে বা আসলে বিষয় কি। তো বেশ কিছুক্ষণ কেটে যায়, সেখানে কিন্তু 7-8 জন মানুষ ছিল। ওই আরমান ভাইয়ের বাবা, আরমান ভাই, আরমান ভাইয়ের মা, আরও কয়েকজন তাদের পাড়া প্রতিবেশী সকলেই ছিল। এবং তারা কিন্তু আপেলগুলো ওই রান্নাঘরের ভিতরে নিয়ে রাখছিল। তো বেশ কিছুক্ষণ পর ওই 7-8 জন লোক মিলে সবাই মিলে দেখতে পারে যে 5 থেকে 6টি কুকুর, সবগুলো কুকুর একদম কালো কুসকুসে এবং অনেকটা বড় বড়, সাধারণ কুকুরদের থেকে অনেকটা বড়, এবং চোখগুলো একদম রঙের মতো লাল বা রক্তের মতো লাল, এরকম আর কি। 5-6টি কুকুর তাদের আঙিনার ভিতর লাফ দিয়ে কোথায় থেকে যেন চলে আসে। এগুলো দেখার পর তো আরমান ভাইয়ের বাবা মা সকলেই ভয় পেয়ে যায়। এক পর্যায়ে দৌড়ে তাদের রুমে চলে যায় ওই কুকুরগুলোকে দেখে। সবাই মিলে 7-8 জন মিলে একটি রুমের ভিতরে ঢুকে পড়ে যে আসলে বিষয় কি। ওই কুকুরগুলোকে দেখে সকলেই ভীষণ ভয় পেয়ে যায়। সেই কারণে আর কি তারা সবাই মিলে রুমের ভিতরে প্রবেশ করেছিল। তো রুমের ভিতরে যাওয়ার পর ওই আরমান ভাইয়ের বাবা রুমের ভিতর থেকে দেখতে পারে, বা ফুটা ছিল, দেখতে পারে যে ওই কুকুরগুলো এক এক করে ওই রান্নাঘরের ভিতরে চলে গেল। তো রান্নাঘরের ভিতরে চলে যাওয়ার পর প্রায় নীরব হয়ে যায় সব কিছু। তো আবার সকলেই রুম থেকে বের হয়। তারা কিন্তু দেখতে পারে নাই যে কুকুরগুলো রান্নাঘরের ভিতরে গিয়ে কি করেছে, কি নিছে বা কি নেয় নাই, এগুলো দেখতে পারে নাই। তারা শুধু দেখেছে যে ওই কুকুরগুলো রান্নাঘরের ভিতরে ঢুকেছে, যেখানে আর কি ওই আপেলগুলো রাখা হয়েছিল, এতটুকুই তারা দেখেছিল। তো এক পর্যায়ে দেখে যে সব স্বাভাবিক, কোনো শব্দ নেই, কোনো কিচ্ছু নেই। তখনই সবাই মিলে আবার ঘর থেকে বের হয়। বের হয়ে ওই রান্নাঘরের দিকে যায়। যাওয়ার পর দেখে রান্নাঘরের ভিতরে কোনো কুকুর নেই, কোনো আপেল নেই, কোনো কিচ্ছু নেই। তারা কিন্তু আপেলগুলো ওই রান্নাঘরের ভিতরে রেখেছিল, আর কুকুরগুলো এসে ওই রান্নাঘরের ভিতরে ঢুকে গায়েব হয়ে গেছে। ওই আপেলগুলোও নাই, কুকুরগুলোও নাই। যাই হোক, সেই রাতটা যেভাবে হোক তারা কাটিয়ে দেয়। পরের দিন আর কি আরমান ভাই এবং আরমান ভাইয়ের বাবা মা সকলেই মিলে আবার ওই কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে যাওয়ার পর আবার সব ঘটনা খুলে বলে, এই 10-12 দিন কি ঘটেছে না ঘটেছে সব ঘটনা খুলে বলে। বলার পর ওই কবিরাজ আর কি আরমান ভাইকে নিয়ে একটা রুমের ভিতরে চলে যায়, যেখানে আর কি অন্য কেউ থাকতে পারবে না। তখন আরমান ভাইয়ের বাবা অনেকটা রিকোয়েস্ট করে তো ওই কবিরাজের সাথে ওই রুমের ভিতরে প্রবেশ করে। ওই রুমের ভিতরে শুধু আরমান ভাই, আরমান ভাইয়ের বাবা এবং ওই কবিরাজ ছিল, আর কেউ ছিল না। তো রুমের ভিতরে যাওয়ার পর আরমান ভাইকে একটি জায়গার ভিতরে বসায়। বসানোর পর ওই কবিরাজ কি যেন পড়তে থাকে। দেখা যায় যে কিছুক্ষণ পর আরমান ভাই অটোমেটিক অনেক চিৎকার করতে থাকে, কথা বলতে থাকে, এরকম একটা অদ্ভুত ধরনের একটা কারবার শুরু করে দেয় ওই আরমান ভাই একাই একাই। তখন ওই কবিরাজ জিজ্ঞেস করে যে আসলে তুই কে, কেন আরমানের পিছনে লেগেছিস বা তাদের ফ্যামিলির পিছনে লেগেছিস। তখন ওই আরমান ভাই একটি আর কি মেয়ে কণ্ঠে কথা বলা শুরু করে। প্রিয় লিসেনার্স, অটোমেটিক ওই আরমান ভাইয়ের ভয়েসটা চেঞ্জ হয়ে যায় এবং তিনি মেয়ে কণ্ঠে কথা বলতে থাকে। তখন ওই কবিরাজ বলে যে কি হয়েছে, কেন তুই আরমানের পিছনে লেগেছিস। তখন ওই আরমান ভাইয়ের ভিতরে যে জিনিসটা এসেছে বা ভর করেছে বা ওই কবিরাজ হাজির করেছে, সেটার কি একটি পরী। ওই পরী কিভাবে ওই কবিরাজ আর কি বুঝতে পারে যে এটা একটা পরী ওই আরমানের পিছনে লেগেছে। তখন কবিরাজ বলে যে তুই পরী, তাহলে আরমানের পিছনে কি করিস, তুই তো কোনো মানুষ না, তুই আরমানের সাথে এরকম কেন করতেছিস। তখন ওই পরীটা বলে যে আমি আরমানকে পছন্দ করি, আমি আরমানকে নিয়ে যাব এবং আরমানকে আমি বিয়ে করব। আরমান ভাইয়ের উপরে যে পরীটা এসেছিল বা কবিরাজ হাজির করেছিল, সেই পরীটা আর কি এগুলো বলতে থাকে। তখন কবিরাজ বলে তুই পরী কিভাবে মানুষকে বিয়ে করবি, এটা তো কোনোদিন সম্ভব না। তুই একটা কাজ কর, ওই আরমানকে ছেড়ে দিয়ে চলে যা, তুই কী চাস সেটা বল। কয় না, আমি ওই আরমানকেই নিব, আরমানকে আমার ভালো লেগেছে এবং আমি ওকে অনেক রাত্রেবেলা ডেকেছি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি পারি নাই, ও আসে নাই। আমি কবরস্থানের ভিতর থেকে
পুতুলের রূপ নিয়ে ওকে ডেকেছি, ও আসে নাই। ওর খালার রূপ নিয়ে হাতে মিষ্টি নিয়ে ওকে ডেকেছি, ও আসে নাই। যদি আসতো তাহলে আমি সত্যি ওকে নিয়ে চলে যেতাম। আমি কোনো একটা কারণে ওকে নিয়ে যেতে পারি নাই। যদি খালি ও আমার স্থান পর্যন্ত আসতো তাহলে ওকে আমি নিয়ে চলে যেতাম। এরকম ওই কবিরাজের সাথে ওই পরীটার কথাবার্তা হতে থাকে। এক পর্যায়ে গিয়ে ওই কবিরাজ রাজি করায় ওই পরীটাকে যে হ্যাঁ চলে যাবে। তখন ওই পরীটা বলে তাকে নাকি একটা খাসি দিতে হবে এবং ওই খাসিটা বাজার থেকে একদমে কিনে এনে দিতে হবে। তখন রাজি হয়ে যায় আরমান ভাইয়ের বাবা মা যে ঠিক আছে আমরা একটা খাসি দিব, ওকে যেন ঠিক হয় বা ওকে যেন ছেড়ে দেয়। তখন একটি একদমে খাসি কিনে এনে ওই যে কবরস্থান, যে কবরস্থানে আরমান ভাই দেখেছিল একটি পুতুল তাকে ডাকতেছে, তো সেই কবরস্থানের ভিতরে রাত্রেবেলা ছেড়ে দেওয়া হয়। ওই কবরস্থানে খাসিটা ছেড়ে দেওয়ার পর দেখা যায় যে পরবর্তীতে আর আরমান ভাইয়ের সাথে কিছু ঘটে নাই বা তার ফ্যামিলির সাথেও কিছু ঘটে নাই। আরমান ভাই যে জিনিসগুলো খেয়াল করেছিল বা তার সাথে ঘটেছিল, তিনি দেখেছিল, তো সেগুলো এক পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে যায়। তার মা যে দেখেছিল এরকম একটি সাদা শাড়ি পরে মেয়ে তাদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, এগুলো আর কখনোই দেখতে পারে নাই। প্রিয় লিসেনার্স, তো এই ছিল ঘটনাটি। ওই কবিরাজে আর কি এগুলো সমাধান করে দেয়। অনেক সুন্দর একটি ঘটনা শুনলাম আমরা, ডিফারেন্ট একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, তো আশা করি আরমান ভাইয়ের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এইরকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরমান ভাইকে যে তিনি এত ভয়ঙ্কর একটি বা এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, সব ঘটনায় যে একদম ভয়ঙ্কর হতে হবে বিষয়টা কিন্তু এমন না। কিছু কিছু ঘটনা আছে আমাদের শুনতেও ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আরমান ভাইকে যে তিনি এত সুন্দর একটি ঘটনা, এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, তো আজকে এই একটি ঘটনায় থাকলো। আবারও কথা হবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। আশা করি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।